আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ সম্পর্কে আলোচনা করব। এই তৃতীয় লিঙ্গ কাকে বলে বা তৃতীয় লিঙ্গ বলতে কি বোঝায়? তৃতীয় লিঙ্গ বলতে বোঝায় যার মধ্যে পুরুষের লিঙ্গও থাকে এবং নারীদের লিঙ্গও থাকে। মানে যাদের মধ্যে মেল সেক্সুয়াল অর্গানও থাকবে এবং ফিমেল সেক্সুয়াল অর্গানও থাকবে। অর্থাৎ পুরুষের যৌনাঙ্গও থাকবে এবং নারীদের যৌনাঙ্গও থাকবে, কিন্তু কোনোটি পুরোপুরি সক্রিয় থাকবে না, যার কারণে এদেরকে এক্স্যাক্টলি পুরুষও বলা যাবে না এবং এক্স্যাক্টলি নারীও বলা যাবে না। মানে মাঝামাঝি একটা অবস্থানে থাকবে, না পুরুষ না নারী। এই কারণে এদেরকে লিঙ্গের দিক থেকে বলা হয় থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ। সমাজে এদেরকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন কেউ কেউ বলে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ, আবার কেউ কেউ বলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ, আবার কেউ কেউ বলে অর্ধনারী, আবার অনেকেই বলে থাকেন হিজড়া। এই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ বা অর্ধনারী বা হিজড়া একজন নারীর গর্ভে কিভাবে তৈরি হয় সেই মেকানিজম সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ বা অর্ধনারী বা হিজড়া একজন নারীর গর্ভে কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবে। তাহলে চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই, মূল ভিডিওতে চলে যাই এবং দেখার চেষ্টা করি যে একজন নারীর গর্ভে কিভাবে একজন তৃতীয় লিঙ্গ বা হিজড়া তৈরি হয়। তাহলে এই যে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ, এই তৃতীয় লিঙ্গ সম্পর্কে জানতে হলে বা বুঝতে হলে প্রথমেই আমাদের লিঙ্গ জ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ পুরুষ যৌনাঙ্গ কি এবং নারী যৌনাঙ্গ কি, একজন পুরুষের দেহে কি কি যৌনাঙ্গ থাকে, একজন নারীর দেহে কি কি যৌনাঙ্গ থাকে, মেল সেক্সুয়াল অর্গান এবং ফিমেল সেক্সুয়াল অর্গান, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি ক্রোমোজোম সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এই যে লিঙ্গ, এই লিঙ্গকে নির্ধারণ করে মূলত ক্রোমোজোম। আমরা পুরুষ হব নাকি নারী হব, আমাদের দেহের রং কি হবে, আমরা কালো হব নাকি ফর্সা হব নাকি শ্যামবর্ণ হব, আমাদের চুলের কালার কি হবে, আমাদের ত্বকের কালার কি হবে, এই সকল বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে মূলত হচ্ছে ক্রোমোজোম বা জিন। এই ক্রোমোজোম সম্পর্কে ধারণা থাকতে হবে এবং লিঙ্গ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে প্রথমে আমরা ক্রোমোজোম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে ক্রোমোজোম বিষয়টা কি। ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম কি? এই যে আমাদের দেহ বা শরীর, আমাদের এই দেহ বা শরীর অসংখ্য অসংখ্য সেল বা কোষের দ্বারা তৈরি। আমাদের দেহের এই সেল বা কোষের ভিতরে একটি জিনিস থাকে বা একটি বস্তু থাকে যার নাম হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমাদের দেহ কি দ্বারা তৈরি? অসংখ্য সেল বা কোষ দ্বারা তৈরি। আমাদের দেহের প্রত্যেকটি সেল বা কোষের ভিতরে অসংখ্য অসংখ্য ক্রোমোজোম থাকে। অর্থাৎ এই সেলের ভিতরে একটি জিনিস থাকে, একটি বস্তু থাকে যার নাম হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো আমাদের দেহে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। এইটা একটা ক্রোমোজোম এক জোড়া, এইটা একটা ক্রোমোজোম এক জোড়া, এইটা একটা ক্রোমোজোম এক জোড়া থাকে, এইটা একটা ক্রোমোজোম এক জোড়া থাকে, এইটা একটা ক্রোমোজোম এক জোড়া থাকে,
এই রকম 23 জোড়া বা 46টা ক্রোমোজোম দ্বারা আমাদের একটা সেল গঠিত। তাহলে একটি সেল বা কোষের ভিতরে ক্রোমোজোম থাকে হচ্ছে টোটাল 23 জোড়া বা 46টা। 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে। তার 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তাহলে আমাদের দেহের প্রত্যেকটি সেল বা কোষের ভিতরে 23 জোড়া বা 46টা করে ক্রোমোজোম থাকে। তার মধ্যে 22 জোড়া বা 44টাকে বলা হয় অটোজোম। এই 22 জোড়া ক্রোমোজোম আমাদের দেহের বিভিন্ন সিস্টেম বা তন্ত্রের উপর কাজ করে এবং আমাদের দেহের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আর এক জোড়া ক্রোমোজোম যাকে বলা হয় সেক্স ক্রোমোজোম, এই এক জোড়া ক্রোমোজোম আমাদের দেহের সেক্সুয়াল অর্গানকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের যৌনাঙ্গকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি পুরুষ হই তাহলে আমাদের পুরুষ দেহে যেই সকল যৌনাঙ্গ থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, আর আমরা যদি নারী হই নারী দেহে যেই সকল সেক্সুয়াল অর্গান থাকে অর্থাৎ যৌনাঙ্গ থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা যদি পুরুষ হই তাহলে এই যে এক জোড়া ক্রোমোজোম, এই এক জোড়া ক্রোমোজোম হয় হচ্ছে এক্স এবং ওয়াই। আর আমরা যদি নারী হই তাহলে এই এক জোড়া ক্রোমোজোম হয় হচ্ছে এক্স এবং এক্স। অর্থাৎ পুরুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই এবং নারীদের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং এক্স, অর্থাৎ দুটোই এক্স। তাহলে এই যে 22 জোড়া ক্রোমোজোম যেগুলোকে অটোজোম বলা হয়, এই 22 জোড়া ক্রোমোজোম নারীর দেহেও যেই রকম জোড়ায় জোড়ায় থাকে পুরুষের দেহেও ঠিক একই রকম জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু লাস্ট যে এক জোড়া ক্রোমোজোম, যেই ক্রোমোজোম পুরুষের দেহে আলাদা আলাদা থাকে, অর্থাৎ একটা এক্স থাকে একটা ওয়াই থাকে। এই এক জোড়া দুটো এক্স এবং দুটো ওয়াই থাকে না পুরুষের দেহে। পুরুষের দেহে এই লাস্ট জোড়া ক্রোমোজোম একটা এক্স এবং একটা ওয়াই থাকে, এবং নারীর দেহে এই লাস্ট জোড়া ক্রোমোজোম এক্স এবং এক্স থাকে, অর্থাৎ নারীর দেহে 23 জোড়া ক্রোমোজোমই জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু পুরুষের দেহে লাস্ট এক জোড়া ক্রোমোজোম অর্থাৎ সেক্স ক্রোমোজোমে দুটো আলাদা থাকে, একটা এক্স এবং একটা ওয়াই। তাহলে পুরুষের যৌনাঙ্গ কি এবং নারীর যৌনাঙ্গ কি? পুরুষের যৌনাঙ্গ অর্থাৎ মেল সেক্সুয়াল অর্গান, মেল সেক্সুয়াল অর্গান। পুরুষের যৌনাঙ্গ, পুরুষের যৌনাঙ্গ কি কি থাকে? পুরুষের যৌনাঙ্গ প্রথমেই থাকে হচ্ছে দুটো টেস্টিস, যেই দুটো টেস্টিস একটি স্ক্রুটাম নামক থলির ভিতরে থাকে। এটা হচ্ছে দুটো টেস্টিস, বাংলায় যাকে বলে শুক্রাশয়, শুক্রাশয়। তারপর কি থাকে? তারপর থাকে হচ্ছে একটি পেনিস। এটা হচ্ছে একটি পেনিস, পেনিস থাকে হচ্ছে একটি, বাংলায় যাকে বলে লিঙ্গ। আর ফিমেল সেক্সুয়াল অর্গান কি? নারীর যৌনাঙ্গ কি কি থাকে? ফিমেল সেক্সুয়াল অর্গান। নারীদের যৌনাঙ্গ কি কি থাকে? নারীদের যৌনাঙ্গের মধ্যে প্রথমেই থাকে হচ্ছে দুটো ব্রেস্ট, দুটো ব্রেস্ট। যাকে বলে স্তন। দুই নাম্বার কি থাকে? দুই নাম্বার থাকে হচ্ছে একটি ইউটেরাস। এটা হলো একটা ইউটেরাস বা জরায়ু, এর দুই পাশে থাকে দুটি ফ্যালোপিয়ন টিউব বা ফ্যালোপিয়ন নালী।
এই ফ্যালোপিয়ান টিউবের নিচে দুটো ওভারি বা ডিম্বাশয় থাকে। তাহলে এটা হচ্ছে ইউটেরাস, বাংলায় যাকে বলে জরায়ু বা গর্ভাশয়। এবং এই ফ্যালোপিয়ান টিউবের নিচে থাকে দুটো ওভারি বা ডিম্বাশয়, ওভারি বা ডিম্বাশয়, যেখানে মূলত ডিম মজুদ থাকে। এবং এটা হচ্ছে একটি ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে একটি ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে একটি ওভারি বা ডিম্বাশয়, দুটো হচ্ছে ব্রেস্ট বা স্তন। এই ওভারি বা ডিম্বাশয়ের ভিতরে মূলত ডিম মজুত অবস্থায় থাকে। আর এই যে ইউটেরাস বা জরায়ু, এইখানে মূলত বাচ্চা এসে প্রতিস্থাপিত হয়। এবং বাচ্চা যখন ডেলিভারি হয় তখন এটার নিচ দিয়ে এইখানে থাকে ভ্যাজাইনা। এই ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে মূলত বাচ্চা বের হয়ে আসে। এটা হচ্ছে ভ্যাজাইনা, বাংলায় যাকে বলে যোনি। যোনি। তাহলে এই হলো ফিমেল সেক্সুয়াল অর্গান। তাহলে মেল সেক্সুয়াল অর্গান কি? পুরুষের যৌনাঙ্গ কি কি থাকে? পুরুষের যৌনাঙ্গ থাকে হচ্ছে একটি পেনিস এবং দুটো টেস্টিস। আর নারী দেহে কি কি যৌনাঙ্গ থাকে? প্রথমে থাকে দুটো ব্রেস্ট বা স্তন, একটি ইউটেরাস থাকে বা জরায়ু থাকে, এবং ইউটেরাসের দুই পাশে দুটি ফ্যালোপিয়ান টিউব, তার নিচে দুটি ওভারি বা ডিম্বাশয় থাকে যেখানে মূলত ডিম মজুদ থাকে, এবং তার নিচে থাকে একটি ভ্যাজাইনা। তাহলে ইউটেরাস থাকে একটি, ওভারি বা ডিম্বাশয় থাকে দুটি, ব্রেস্ট বা স্তন থাকে দুটি, এবং একটি ভ্যাজাইনা বা যোনি থাকে। এইগুলো হচ্ছে নারীদের সেক্সুয়াল অর্গান বা নারীদের যৌনাঙ্গ। তাহলে একজন পুরুষকে আমরা কি দেখে চিনব? একজন পুরুষকে আমরা চিনব হচ্ছে তার জেনেটিক্যালি একটি এক্স ক্রোমোজোম, একটি ওয়াই ক্রোমোজোম থাকবে, পাশাপাশি একটা পেনিস থাকবে, দুটো টেস্টিস থাকবে। এইগুলো যদি থাকে তাহলে আমরা তাকে বলবো পুরুষ। আর নারীর দেহে কি কি যৌনাঙ্গ থাকবে? নারীর দেহে থাকবে একটি এক্স এবং একটি এক্স, অর্থাৎ দুটোই এক্স ক্রোমোজোম থাকবে। তার পাশাপাশি তার দুটো ব্রেস্ট বা স্তন থাকবে, একটি ইউটেরাস বা জরায়ু থাকবে, দুটো ওভারি বা ডিম্বাশয় থাকবে, এবং একটি ভ্যাজাইনা থাকবে। তাহলে পুরুষের জেনেটিক্যালি কি থাকবে? জেনেটিক্যালি অর্থাৎ জিনগতভাবে তার দুটো ক্রোমোজোম থাকে, একটি এক্স একটি ওয়াই। আর নারীর দেহে জেনেটিক্যালি কি থাকবে? নারীর জেনেটিক্যালি যদি আমরা চিন্তা করি জিনগত দিক থেকে, তার ভিতরে থাকবে দুটো ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম হতো এক্স এবং এক্স। তাহলে এ হচ্ছে নারীর যৌনাঙ্গ, এই হচ্ছে পুরুষের যৌনাঙ্গ। তাহলে যৌনাঙ্গ সম্পর্কে আমরা জানলাম যে পুরুষের দেহে কি কি যৌনাঙ্গ থাকে এবং নারীর দেহে কি কি যৌনাঙ্গ থাকে। তাহলে যেহেতু আমাদের টপিকস হচ্ছে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ, এই তৃতীয় লিঙ্গ সম্পর্কে জানতে হলে বা বুঝতে হলে প্রথমেই প্রথম লিঙ্গ সম্পর্কে জানতে হবে এবং দ্বিতীয় লিঙ্গ সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথম লিঙ্গ হচ্ছে পুরুষ, দ্বিতীয় লিঙ্গ হচ্ছে নারী। একজন নারীর গর্ভে বা একজন নারীর দেহে কিভাবে একজন পুরুষের জন্ম হয়, কিভাবে একজন নারীর জন্ম হয়, অর্থাৎ একজন নারীর দেহে একজন নারীর গর্ভে কিভাবে একটি ছেলে সন্তানের জন্ম হয়, কিভাবে একজন মেয়ে সন্তানের জন্ম হয়। ছেলে সন্তান হচ্ছে ফার্স্ট জেন্ডার বা প্রথম লিঙ্গ, মেয়ে সন্তান হচ্ছে সেকেন্ড জেন্ডার বা দ্বিতীয় লিঙ্গ। তাহলে এই মেকানিজম সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করব বা একটু বোঝার চেষ্টা করব যে একজন নারীর দেহে বা একজন নারীর গর্ভে কিভাবে একজন ছেলে সন্তান হয় এবং কিভাবে একজন মেয়ে সন্তান হয়, অর্থাৎ প্রথম লিঙ্গ কিভাবে হয় এবং দ্বিতীয় লিঙ্গ কিভাবে হয়।
তাহলে এটা হচ্ছে একটি ইউটেরাস, এর নিচে হচ্ছে একটি ভ্যাজাইনা। ইউটেরাসের দুই পাশে থাকে দুটি ফ্যালোপিয়ন টিউব বা ফ্যালোপিয়ন নালী। এবং দুই পাশে থাকে দুটো ওভারি বা ডিম্বাশয়। এইখান থেকে মূলত একজন পুরুষের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, এটা হচ্ছে পেনিস। এটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, এটা হচ্ছে ফ্যালোপিয়ন টিউব এবং এটা হচ্ছে ভ্যাজাইনা বা যোনি, এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু। আর এই পাশে আমি ধরলাম যে এইটা হচ্ছে একটি বাবার কোষ, এটা হচ্ছে একটি মায়ের কোষ। তার এটা হচ্ছে বাবা, বাবা মানেই ছেলে বা বাবা মানেই পুরুষ। এটা হচ্ছে একটি মা, মা মানে মেয়ে বা নারী। তাহলে এটা হচ্ছে একটা বাবার সেল বা বাবার কোষ, আর এটা হচ্ছে একটি মায়ের সেল বা মায়ের কোষ। আমি বলেছিলাম যে বাবার প্রত্যেকটি সেল বা কোষের মধ্যে দুটো করে ক্রোমোজোম থাকে, একটি হচ্ছে এক্স ক্রোমোজোম, একটি হচ্ছে ওয়াই ক্রোমোজোম। আর মায়ের প্রত্যেকটি সেল বা কোষের ভিতরে দুইটি ক্রোমোজোম থাকে, দুটোই হচ্ছে এক্স এবং এক্স। অর্থাৎ বাবার প্রত্যেকটা কোষে একটি এক্স একটি ওয়াই ক্রোমোজোম থাকে এবং মায়ের প্রত্যেকটি সেল বা কোষের ভিতরে দুটো করে এক্স ক্রোমোজোম থাকে। এবার এই বাবার থেকে তৈরি হয় শুক্রাণু, বাবার থেকে তৈরি হয় শুক্রাণু, বাংলায় ইংরেজিতে যাকে বলে স্পার্ম, স্পার্ম। আর এই মায়ের থেকে তৈরি হয় ডিম্বাণু, যাকে বলে ওভাম। তাহলে বাবার কোষ থেকে তৈরি হয় স্পার্ম বা শুক্রাণু, মায়ের কোষ থেকে তৈরি হয় ওভাম বা ডিম্বাণু। এখন এই বাবার কোষ থেকে যখন স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়, তখন এই যে দুটো ক্রোমোজোম এক্স এবং ওয়াই, এখান থেকে যে কোনো একটি ক্রোমোজোম আসে, হয় এক্স ক্রোমোজোম আসে নয়তো ওয়াই ক্রোমোজোম আসে, হয় এক্স ক্রোমোজোম আসে নয়তো ওয়াই ক্রোমোজোম আসে। অর্থাৎ হয় বাবার শুক্রাণুতে এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু আসবে, নয়তো ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু আসবে। আর মার থেকে যে ওভাম তৈরি হয় মার কোষ থেকে, সেই ওভাম বা ডিম্বাণুর ভিতরে এই দুটো এক্স থেকে একটি এক্স আসবে। অর্থাৎ এই বাবার কোষ থেকে এক্স অথবা ওয়াই আসবে, দুটো কোনো সময় আসবে না, একটি এক্স অথবা একটি ওয়াই আসবে। আর মায়ের কোষ থেকে যে শুক্রাণু তৈরি হবে সেখানে মায়ের কোষ থেকে যে ডিম্বাণু তৈরি হবে সেখানে আসবে একটা এক্স ক্রোমোজোম, যেহেতু মায়ের কোষের ভিতরে দুটোই এক্স ক্রোমোজোম, তাহলে সেখান থেকে একটি এক্স ক্রোমোজোম আসবে ডিম্বাণুর ভিতরে। এইবার কি ঘটনা ঘটে দেখেন, এই যে এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু, আর এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমধারী একটা শুক্রাণু। এই এক্স ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যখন এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে মিলন হবে, তখন যেই বাচ্চাটা হবে সেই বাচ্চাটা হবে একটি মেয়ে বাচ্চা, এবং যার ক্রোমোজোম হয়ে যাবে এক্স এবং এক্স। আর এই ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে যখন এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুর মিলন হবে, তখন যেই বাচ্চাটা হবে সেই বাচ্চাটা হবে একটি ছেলে বাচ্চা, এবং যার ক্রোমোজোম হয়ে যাবে এক্স এবং ওয়াই।
তাহলে এক্স শুক্রাণু এবং এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে যখন মিলন হবে, এই এক্স এবং এক্স এর মিলনের ফলে তৈরি হবে মেয়ে বাচ্চা, যার ক্রোমোজোম হয়ে যাবে এক্স এবং এক্স। এবং ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যখন এক্স ক্রোমোজোমধারী মায়ের ডিম্বাণুর সাথে মিলন হবে, তখন যেই বাচ্চাটা তৈরি হবে সেই বাচ্চাটা হবে একটি ছেলে বাচ্চা, যার ক্রোমোজোম হয়ে যাবে এক্স এবং ওয়াই। এই যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটে মূলত এই ইউটেরাস বা জরায়ুর ভিতরে। কিভাবে হয়? এই যে পেনিস, এইটাকে ধরলাম একজন পুরুষ, এই পুরুষ যখন এই নারীর সাথে সেক্সুয়ালি ইন্টারকোর্স করবে, অর্থাৎ যৌন সঙ্গম করবে, যৌন মিলন করবে, তখন এই পুরুষের পেনিসের ভেতর থেকে স্পার্ম বেরিয়ে আসবে। এই পুরুষের পেনিসের ভেতর থেকে স্পার্ম বের হয়ে আসবে, অর্থাৎ শুক্রাণু বের হবে। এই শুক্রাণু এই ইউটেরাসের ভিতর দিয়ে এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে আসবে, এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে আসবে এবং এইখানে যে ডিম্বাশয়, এইখান থেকে একটি ডিম্বাণু এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে আসবে। এই ডিম্বাণুটা হচ্ছে এক্স ক্রোমোজোমধারী এবং এই শুক্রাণুটা যদি এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু হয়, এই ক্রোমোজোমটা যে যদি, অর্থাৎ পুরুষের পেনিস থেকে যে স্পার্ম বের হয়েছে, এই স্পার্মটা যদি এক্স ক্রোমোজোমধারী হয়, তাহলে এই এক্স ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যখন এই এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে মিলন হবে এবং তখন যে বাচ্চাটা হয়ে যাবে, এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু এবং এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে যখন মিলন হবে, তখন যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা হবে একটি মেয়ে বাচ্চা এবং এই এক্স এক্স মিলন হয়ে হবে এক্স এক্স ক্রোমোজোম। আর যদি এই যে পুরুষের সাথে সেক্সুয়ালি ইন্টারকোর্স হচ্ছে, যৌন মিলন হচ্ছে, এই যৌন মিলনের ফলে যদি পুরুষের পেনিস থেকে ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু বের হয়, এই পুরুষের ভিতর থেকে যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু বের হয়, এখান থেকে যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু বের হয় এবং সেটা যদি এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে আসে, অর্থাৎ এই যে শুক্রাণুটা, এটা হচ্ছে একটি ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু এবং এই মায়ের ডিম্বাণু থেকে যখন এক্স ক্রোমোজোমধারী একটি ডিম্বাণু যাবে, এই ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যখন এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর মিলন হবে, অর্থাৎ এই ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যখন এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর মিলন হবে, তখন যেই বাচ্চাটা হবে সেই বাচ্চাটা হবে একটি ছেলে বাচ্চা এবং যার ক্রোমোজোম হয়ে যাবে এক্স এবং ওয়াই, অর্থাৎ পুরুষের ওয়াই এবং নারীর এক্স মিলে হবে এক্স এবং ওয়াই। এই হলো মূলত একজন নারীর গর্ভে কিভাবে একজন ছেলে বাচ্চা হয় এবং কিভাবে একজন মেয়ে বাচ্চা হয়। তাহলে কি ঘটনা হলো? নারীর কোষ যেখানে থাকে এক্স এবং এক্স, পুরুষের প্রত্যেকটি কোষে থাকে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। তাহলে এই পুরুষের কোষ থেকে তৈরি হয় শুক্রাণু এবং নারীর কোষ থেকে তৈরি হয় ডিম্বাণু। এই পুরুষের এক্স ওয়াই ক্রোমোজোম থেকে যখন শুক্রাণু তৈরি হয়, তখন সেখানে একটি ক্রোমোজোম যাবে, হয় এক্স ক্রোমোজোম যাবে নয়তো ওয়াই ক্রোমোজোম যাবে। যদি এক্স ক্রোমোজোম যায় শুক্রাণুতে, তাহলে ওই এক্স ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যখন মায়ের এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে মিলন হবে, তখন যে বাচ্চাটি হবে সেই বাচ্চাটি হবে একটি মেয়ে বাচ্চা, যার ক্রোমোজোম হয়ে যাবে এক্স এবং এক্স। এবং পুরুষের কোষ থেকে যেই শুক্রাণুটি তৈরি হলো, সেই শুক্রাণুটি যদি একটি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু হয়, এই ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে যদি মায়ের এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে মিলন হয়, তাহলে যেই বাচ্চাটি হবে সেই বাচ্চাটি হবে একটি ছেলে বাচ্চা এবং যার ক্রোমোজোম হয়ে যাবে এক্স এবং ওয়াই।
এইটা হচ্ছে মূলত ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা হওয়ার মেকানিজম। তাহলে এই যে পুরুষ যার মধ্যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকে এবং নারী যার মধ্যে থাকে এক্স এবং এক্স ক্রোমোজোম, এই এক্সের সাথে এক্স যখন মিলিত হয় তখন হয় মেয়ে, এবং এই ওয়াইয়ের সাথে এক্সের সাথে যখন মিলন হয় তখন হয় ছেলে। তাহলে ছেলে বাচ্চা হওয়ার জন্য কার দরকার? পুরুষের দরকার, কারণ পুরুষের ভিতরে এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকে, নারীর ভিতরে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে না। এই এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণু এবং ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যদি মিলন হয় তাহলেই মূলত ছেলে বাচ্চা হবে, নয়তো ছেলে বাচ্চা হবে না। কাজেই এই যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা, এইটা নির্ভর করে মূলত একজন পুরুষের শুক্রাণুর উপর, বাবার শুক্রাণুর উপরই নির্ভর করে বা ডিপেন্ড করে যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। কারণ ওয়াই ক্রোমোজোম থাকে শুধুমাত্র বাবার কাছে। এক্স এবং ওয়াই মানেই বাবা মা, এক্স ওয়াই মানেই হচ্ছে পুরুষ, বা এক্স ওয়াই মানেই হচ্ছে ছেলে। তাহলে এই এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকে হচ্ছে একজন পুরুষের মধ্যে, একজন বাবার মধ্যে, আর মেয়ের মধ্যে থাকে শুধু এক্স ক্রোমোজোম। এই পুরুষের ওয়াইয়ের সাথে নারীর এক্সের যখন মিলন হয় তখন যেই বাচ্চাটা হয় সেই বাচ্চাটা হয় মূলত ছেলে বাচ্চা, যার ক্রোমোজোম হয়ে যায় এক্স এবং ওয়াই। অর্থাৎ নারীর এক্স এবং পুরুষের ওয়াই মিলে হয়ে যায় এক্স ওয়াই। আর নারীর এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুর সাথে যখন পুরুষের এক্স ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে মিলন হয়ে যায় তখন যে বাচ্চাটি তৈরি হয় সেই বাচ্চা হয় মূলত একটি নারী বাচ্চা, যার ক্রোমোজোম হয়ে যায় এক্স এবং এক্স। এই হচ্ছে পুরুষ এবং নারীর মেকানিজম। কিভাবে একজন নারীর গর্ভে পুরুষ হয় এবং মেয়ে হয়, কিভাবে একজন ছেলে বাচ্চা হয়, কিভাবে একজন মেয়ে বাচ্চা হয়। তাহলে প্রথম লিঙ্গ এবং দ্বিতীয় লিঙ্গ কিভাবে তৈরি হয় তার মেকানিজম সম্পর্কে আমরা জানলাম, যে প্রথম লিঙ্গ হচ্ছে ছেলে, দ্বিতীয় লিঙ্গ হচ্ছে মেয়ে। পুরুষ নারী কিভাবে প্রথম লিঙ্গ হয়, কিভাবে দ্বিতীয় লিঙ্গ হয়, সেই মেকানিজম সম্পর্কে জানলাম। তাহলে এইবার আমরা জানব যে তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার রূপান্তরিত লিঙ্গ বা অর্ধনারী বা হিজড়া একজন নারীর গর্ভে কিভাবে তৈরি হয়, কোন মেকানিজমে তৈরি হয়, সেই সম্পর্কে এখন আমরা দেখার চেষ্টা করব। তাহলে এইবার আমরা দেখব হচ্ছে যে এই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ কিভাবে তৈরি হয়। ফার্স্ট জেন্ডার সেকেন্ড জেন্ডার সম্পর্কে আমরা জানলাম, বুঝলাম যে কি কারণে ছেলে হয়, কি কারণে মেয়ে হয়। এবার দেখব থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ কিভাবে তৈরি হয়। তাহলে তৃতীয় লিঙ্গ তৈরি, এইটা হচ্ছে একটি বাবার কোষ, এইটা হচ্ছে একটি মায়ের কোষ। এইখানে আমি একটু মুছে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটি বাবার সেল বা বাবার কোষ, বাবা মানেই ছেলে। এটা হচ্ছে একটি মায়ের কোষ, মা মানে হচ্ছে মেয়ে বা নারী। তাহলে বাবার কোষের ভিতরে কি থাকে? বাবার প্রত্যেকটা সেল বা কোষের ভিতরে দুটো ক্রোমোজোম থাকে, একটি হচ্ছে এক্স, একটি হচ্ছে ওয়াই। মায়ের প্রত্যেকটি সেল বা কোষের ভিতরে কি থাকে? দুটো এক্স, অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোম থাকে। এবার বাবার থেকে কি তৈরি হয়? বাবার থেকে তৈরি হয় শুক্রাণু, অর্থাৎ স্পার্ম। মায়ের থেকে কি তৈরি হয়? মায়ের থেকে তৈরি হয় ডিম্বাণু বা ওভাম। তাহলে এই যে বাবার থেকে শুক্রাণু তৈরি হয়, সেখানে আসার কথা কি? হয় একটা এক্স, নয় একটা ওয়াই। আমরা ধরলাম যে এই মেকানিজমে বাবার ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু আসলো। এটা হচ্ছে একটা ওয়াই ক্রোমোজোম ধারী শুক্রাণু।
এখন এই যে মায়ের থেকে যে ওভাম বা ডিম্বাণুটি তৈরি হবে সেখানে আসার কথা কি, একটা এক্স আসার কথা। কিন্তু এই মেকানিজমে যদি ভুল করে এখানে দুটা এক্স এসে পড়ে, এখানে যদি দুটো এক্স এসে পরে এই যে ওভামের ভিতরে অর্থাৎ ডিম্বাণুটি তৈরি হলো, সেখানে যদি মায়ের একটা এক্স এর পরিবর্তে দুটো এক্স এসে পড়ে তাহলে কি হয়? এখন এই যে ওয়াই ক্রোমোজোমধারী একটি শুক্রাণু, এই ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যদি এই দুটো এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে মিলন হয় তাহলে কি হবে? তাহলে এখানে তিনটি ক্রোমোজোম তৈরি হয়ে যাবে, এক্স এক্স এবং ওয়াই, এক্স এক্স এবং ওয়াই, অর্থাৎ এখানে তিনটি ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। তাহলে এই যে মেকানিজমটা বা এই যে প্রসেসটা, এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে কি হলো ক্লাইনফেল্টার সিনড্রোমে? বাবার একটি কোষ যেখানে থাকে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, মায়ের একটি কোষ যার প্রত্যেকটি কোষে থাকে দুটো এক্স ক্রোমোজোম। এবার বাবার থেকে তৈরি হলো শুক্রাণু, ধরলাম সেখানে একটি ওয়াই ক্রোমোজোম আসলো। মায়ের থেকে তৈরি হলো ডিম্বাণু যেখানে একটি এক্স ক্রোমোজোম আসার কথা ছিল কিন্তু ভুল করে দুটো ক্রোমোজোম আসলো, অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোম যুক্ত একটি ডিম্বাণু হয়ে গেল। এবার এই ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে যখন দুটো এক্স ক্রোমোজোম ডিম্বাণুর সাথে মিলন হবে এবং যেই বাচ্চাটা তৈরি হবে সেই বাচ্চার ভিতরে তিনটি ক্রোমোজোম তৈরি হবে, অর্থাৎ এক্স এক্স এবং ওয়াই। এই সিস্টেম বা এই মেকানিজমকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে তৃতীয় লিঙ্গ তৈরি হওয়ার মূল ফ্যাক্টর হচ্ছে এই ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে এই যে ক্লাইনফেল্টার সিনড্রোম হয়ে গেল, যার কারণে কি হলো, ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল তিনটি, এক্স এক্স এবং ওয়াই। এই এক্স এক্স মানে হচ্ছে মেয়ে এবং এই এক্স ওয়াই মানে হচ্ছে ছেলে। অর্থাৎ ওয়াই ক্রোমোজোম থাকলেই সেটা ছেলে হবে, ওয়াই ক্রোমোজোম থাকলেই সেটা ছেলে হবে, এবং এক্স ক্রোমোজোম থাকা মানেই হচ্ছে মেয়ে, এক্স ক্রোমোজোম থাকা মানেই হচ্ছে মেয়ে। তাহলে এই যে যে ব্যাপারটা, এটা এখানে কিভাবে সংগঠিত হয় সেই মেকানিজমটা এখানে একটু দেখাই। এই ইউটেরাসের ভিতরে কিভাবে এই মেকানিজমটা সংগঠিত হয়। তাহলে এই যে একজন পুরুষ এবং একজন নারীর সাথে সেক্সুয়ালি ইন্টারকোর্স হলো, এই সেক্সুয়ালি ইন্টারকোর্সের মাধ্যমে পুরুষ থেকে যে শুক্রাণুটি বের হলো সেই শুক্রাণুটি মূলত হচ্ছে একটি ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু, ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু। এখন এই ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু যখন এই ফ্যালোপিয়ন টিউবের মধ্যে প্রবেশ করলো তখন মায়ের ডিম্বাণুর থেকে আসার কথা মূলত এখানে একটি এক্স ক্রোমোজোম যুক্ত ডিম, কিন্তু ভুলবশত দুটো এক্স ক্রোমোজোম ডিম এসে পড়লো, অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোম যুক্ত ডিম এইখানে এসে পড়লো, ডিম্বাণু। এই দুটো এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুর সাথে যখন এই ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে মিলন হবে তখন এখানে দুটো এক্স এবং একটি ওয়াই তৈরি হবে, অর্থাৎ দুটো এক্স এবং একটি ওয়াই তৈরি হবে। তাহলে এই যে বাচ্চাটা তৈরি হলো, এই বাচ্চাটি দেখতে কি রকম হবে এবং এর কি কি যৌনাঙ্গ থাকবে, যেহেতু ক্রোমোজোম হয়ে গেছে তিনটি, এক্স এক্স ওয়াই, কাজেই এর মধ্যে পুরুষের যৌনাঙ্গও থাকবে এবং নারীর যৌনাঙ্গও থাকবে। এক্স এবং এক্স এর কারণে তার ভিতরে নারীর যৌনাঙ্গ তৈরি হবে এবং এক্স এবং ওয়াই এর কারণে তার ভিতরে পুরুষের যৌনাঙ্গ তৈরি হবে। তাহলে কি হবে, কি রকম হবে এই বাচ্চাটি দেখতে?
ক্লাইনফেল্টার সিনড্রোমের যে বাচ্চাটি, যেহেতু তার ভিতরে ক্রোমোজোম হয়ে গেছে এক্স এক্স ওয়াই, এই ওয়াই ক্রোমোজোম থাকার কারণে এই বাচ্চাটি দেখতে হবে মূলত একটি সেলের মতো, দেখতে হবে সেলের মতো, দেখতে সেলের মতো হবে। এবং এই ওয়াই ক্রোমোজোম থাকার কারণে তার ভিতরে দুটো টেস্টিস তৈরি হয়ে যাবে। ওয়াই ক্রোমোজোম থাকা মানেই তার ভিতরে টেস্টিস থাকবে, ওয়াই ক্রোমোজোম থাকা মানেই তার ভিতরে টেস্টিস থাকবে, তার ভিতরে পেনিস থাকবে। এই যে টেস্টিস তৈরি হয়ে গেছে, এই টেস্টিস তৈরি হওয়ার কারণে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হবে। টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হবে। এই টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনের কারণে তার পেনিস বা লিঙ্গ তৈরি হয়ে যাবে, তার পেনিস বা লিঙ্গ তৈরি হয়ে যাবে। এই টেস্টোস্টেরন হরমোনের কারণে তার পেনিস বা লিঙ্গ তৈরি হয়ে যাবে। আবার এই যে এক্স এক্স ক্রোমোজোম আসে, এই এক্স এক্স ক্রোমোজোমের কারণে তার দুটো ব্রেস্ট তৈরি হয়ে যাবে, ব্রেস্ট, তার দুটো ব্রেস্টও তৈরি হয়ে যাবে, অর্থাৎ তার স্তন তৈরি হয়ে যাবে। কিন্তু সমস্যা হবে হলো যে এই যে দুটো এক্স এবং একটি ওয়াই, এই দুটো এক্স ক্রোমোজোম থাকার কারণে, অর্থাৎ মেয়ের ক্রোমোজোম থাকার কারণে তার টেস্টিস তৈরি হবে, কিন্তু সেই টেস্টিস থেকে কোনো স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে না, কোনো স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে না, শুক্রাণু তৈরি হবে না। তার টেস্টিস থাকবে, কিন্তু টেস্টিসের থেকে কোনো স্পার্ম বা শুক্রাণু উৎপন্ন হবে না। এবং এই শুক্রাণু উৎপন্ন হবে না বিদায় সে কোনোদিন বাবা হতে পারবে না। আবার এই যে পেনিস তৈরি হলো, এই পেনিস থাকবে, কিন্তু পেনিস ছোট থাকবে, অর্থাৎ স্বাভাবিকের চাইতে অনেক ছোট হবে। এই পেনিস দ্বারা সে কোনোদিন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে না, সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে না, সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে না, অর্থাৎ সে কোনো দিন যৌন মিলন করতে পারবে না। তাহলে ক্লাইনফেল্টার সিনড্রোমে যেই বাচ্চাটি তৈরি হলো, সেই বাচ্চাটি যেহেতু এক্স এক্স ওয়াই ক্রোমোজোম থাকবে, এই ওয়াই ক্রোমোজোমের কারণে সেই বাচ্চাটি দেখতে একজন ছেলের মতো হবে, এবং ওয়াই ক্রোমোজোম থাকার কারণে তার ভিতরে টেস্টিস তৈরি হয়ে যাবে, দুটো টেস্টিস তৈরি হয়ে যাবে। এই টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হবে, এই টেস্টোস্টেরন হরমোনের কারণে তার পেনিস হয়ে যাবে, এবং এক্স এক্স ক্রোমোজোমের কারণে তার ফিমেল সেক্সুয়াল অর্গান তৈরি হবে, অর্থাৎ তার মধ্যে দুটো ব্রেস্ট স্তন তৈরি হবে। এই এক্স এক্স ক্রোমোজোম থাকার কারণে তার টেস্টিস তৈরি হবে, তার শুক্রাশয় তৈরি হবে, কিন্তু শুক্রাশয়ের ভিতরে কোনো স্পার্ম বা শুক্রাণু থাকবে না। এই স্পার্ম বা শুক্রাণু থাকবে না বিদায় সে কোনোদিন বাবা হতে পারবে না। কারণ বাবা হতে গেলে শুক্রাণু লাগবে এবং মায়ের ডিম্বাণু লাগবে। বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু যখন একসাথে মিলন হবে তখনই একটি জাইগোট তৈরি হবে এবং সেখান থেকে একটি বাচ্চা তৈরি হবে। যেহেতু তার টেস্টিসের ভিতরে কোনো স্পার্ম নেই বা শুক্রাণু নাই, সেই কারণে সে কোনোদিন বাবা হতে পারবে না। আবার পেনিস তৈরি হবে, কিন্তু সেই পেনিস একদম ছোট হবে, অর্থাৎ স্বাভাবিকের চাইতে অনেক ছোট হবে। এত ছোট পেনিস দিয়ে সে কোনোদিন সেক্সুয়ালি ইন্টারকোর্স করতে পারবে না, যৌন মিলন করতে পারবে না। যৌন মিলন যদি না করতে পারে তাহলে সে কোনোদিনও বাবা হতে পারবে না।
তাহলে বাবা হতে গেলে কি প্রয়োজন? বাবা হতে গেলে অবশ্যই পুরুষের শুক্রাণু প্রয়োজন এবং মায়ের ডিম্বাণু প্রয়োজন। এই শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে যখন মিলন হবে তখন এইখানে একটি জাইগোট তৈরি হবে। এই জাইগোট থেকেই পরবর্তীতে একটি বাচ্চা হবে। এই জাইগোট থেকে একটি বাচ্চা হবে। তাহলে যেহেতু এই ক্লাইনফেল্টার সিনড্রোমের বাচ্চার টেস্টিস থাকবে কিন্তু সেখানে কোনো শুক্রাণু থাকবে না, স্পার্ম থাকবে না, সেই কারণে সে কোনোদিন বাবা হতে পারবে না। পেনিস থাকবে কিন্তু সেই পেনিস একদম ছোট হবে, স্বাভাবিকের চাইতে অনেক ছোট হবে, সেই পেনিস দিয়ে সে কোনোদিনও সেক্সুয়ালি ইন্টারকোর্স করতে পারবে না, যার কারণে সে কোনোদিনও বাবা হতে পারবে না। আর এক্স এক্স ক্রোমোজোম থাকার কারণে সে তার ভিতরে কি হবে, দুটো ব্রেস্ট বা স্তন তৈরি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মূলত ক্লাইনফেল্টার সিনড্রোম, যে একজন নারীর গর্ভে কিভাবে তৃতীয় লিঙ্গ তৈরি হয় তার প্রথম কারণ হচ্ছে এই ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কি কারণে এই একজন নারীর গর্ভে তৃতীয় লিঙ্গ হয়? এবার আমরা দ্বিতীয় মেকানিজম সম্পর্কে দেখব। দ্বিতীয় মেকানিজম কি? দ্বিতীয় মেকানিজম, এইটা হলো একটি বাবার কোষ, এইটা হলো একটি মায়ের কোষ। বাবা মা, বাবার প্রত্যেকটি সেল বা কোষের ভিতরে দুটো ক্রোমোজোম থাকে, একটি এক্স ওয়াই। মায়ের প্রত্যেকটি সেল বা কোষের ভিতরে দুটো ক্রোমোজোম থাকে, দুটোই এক্স। এবার বাবার থেকে তৈরি হবে শুক্রাণু, মায়ের থেকে তৈরি হবে ডিম্বাণু। ক্লাইনফেল্টার সিনড্রোমে আমরা দেখেছিলাম যে এখানে বাবার থেকে ওয়াই ক্রোমোজোম ধারী শুক্রাণু আসে, কিন্তু এই মেকানিজমটাতে এই বাবার কোষ থেকে এক্স ক্রোমোজোম আসবে, এখানে এক্স ক্রোমোজোম আসবে, অর্থাৎ এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু এবং মায়ের থেকে আসার কথা একটি এক্স। ক্লাইনফেল্টারে এসেছিল দুটো এক্স। এই মেকানিজমে একটা এক্সও আসবে না, অর্থাৎ এখানে কোনো ক্রোমোজোম আসবে না। অর্থাৎ এই যে ডিম্বাণুটা, এই ডিম্বাণুটা একটি ফাঁপা ডিম্বাণু হয়ে যাবে, অর্থাৎ একটা ফাঁকা ডিম্বাণু হয়ে যাবে, একটি ফাঁপা ডিম্বাণু হবে বা একটি ফাঁকা ডিম্বাণু হবে, যার ভিতরে কোনো ক্রোমোজোম থাকবে না, যার ভিতরে কোনো এক্স ক্রোমোজোম টোটালি থাকবে না। তাহলে কি হবে? কি হবে এই মেকানিজমে? তাহলে এই যে এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু, এই যে এক্স ক্রোমোজোম ওয়ালা শুক্রাণু, এই এক্স ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যখন এই যে ফাঁপা একটি ডিম্বাণুর সাথে মিলন হবে, এখানে মিলন হয়ে যে বাচ্চাটি তৈরি হবে তার ভিতরে কি ক্রোমোজোম আসবে? শুধুমাত্র একটি এক্স ক্রোমোজোমই থাকবে, দ্বিতীয় কোনো ক্রোমোজোম থাকবে না। এবং এইটাকে লেখা হয় হচ্ছে এক্স ও দ্বারা, এটাকে এক্স ও দ্বারা প্রকাশ করা হয়। এই যে সিস্টেম বা মেকানিজম, এই মেকানিজমের নাম হচ্ছে টার্নার সিনড্রোম। এই মেকানিজমের নাম হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম। তাহলে কি হলো টার্নার সিনড্রোমে? এই যে বাবা এবং মা, এই যে এখানে সেক্সুয়ালি ইন্টারকোর্স হলো, অর্থাৎ যৌন মিলন হলো, যার কারণে এই যে বাবার পেনিস, এই পেনিস থেকে একটি এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু তৈরি হবে, একটি এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু এখানে তৈরি হবে। এখানে পেনিস থেকে এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু এখানে আসবে এবং এই ফ্যালোপিয়ন টিউবের ভিতরে আসবে মূলত একটি এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু। আর এদিকে এই যে মায়ের ডিম্বাশয় ওভারি, এখান থেকে যাওয়ার কথা এখানে একটি এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু
ক্লাইনফেল্টারের সিনড্রোমে যায় দুটো এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু, কিন্তু এই মেকানিজমে এইখান থেকে কোনো শুক্রাণুই যাবে না, অর্থাৎ এই ডিমটা একটা ফাঁপা ডিম হয়ে যাবে, অর্থাৎ এই ডিম্বাণুটা একটি ফাঁপা ডিম্বাণু হবে। তাহলে এই যে এক্স ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে যখন এই ফাঁপা একটি ডিম্বাণুর সাথে মিলন হবে, তখন এইখানে শুধু একটা এক্স ক্রোমোজোমধারী বাচ্চা তৈরি হবে, যার মধ্যে শুধু একটি এক্স ক্রোমোজোম থাকবে। এইটাকে লেখা হয় হচ্ছে এক্স ও দ্বারা প্রকাশ করা হয়, এবং এই মেকানিজমকে বলা হয় টার্নার সিনড্রোম। এই মেকানিজমকে বলা হয় টার্নার সিনড্রোম। তাহলে এটাই হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে হচ্ছে মূলত একটি ক্রোমোজোম কম থাকে, অর্থাৎ ক্রোমোজোমের ক্রাইসিস হয়ে যায়, ক্রোমোজোম লেস থাকে। ডিম্বাণুটি যে তৈরি হয় মায়ের দেহ থেকে, মায়ের কোষ থেকে, সেখানে যাওয়ার কথা একটা এক্স, কিন্তু সেখানে ভুল করে কোনো ক্রোমোজোমই যায় না, অর্থাৎ ডিম্বাণুটি একটি ফাঁপা ডিম্বাণুতে পরিণত হয়, একটি ফাঁকা ডিম্বাণুতে পরিণত হয়। এই ফাঁকা ডিম্বাণুর সাথে যখন পুরুষের এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে মিলন হয়, এই মিলনের ফলে যে বাচ্চাটি হয়, সেই বাচ্চাটির ভিতরে থাকে শুধু একটি এক্স ক্রোমোজোম, যাকে এক্স ও দ্বারা প্রকাশ করা হয়, এবং এই সিস্টেমটাকে, এই মেকানিজমটাকে বলা হয় টার্নার সিনড্রোম। তাহলে এই যে টার্নার সিনড্রোমে বাচ্চাটি তৈরি হলো শুধুমাত্র একটি এক্স ক্রোমোজোম নিয়ে, এই বাচ্চাটি দেখতে কি রকম হবে এবং এই বাচ্চার সেক্সুয়াল অর্গান কি হবে, অর্থাৎ এর যৌনাঙ্গ কি কি তৈরি হবে, এর মধ্যে কি কি যৌনাঙ্গ তৈরি হবে। যেমন যে এই টার্নার সিনড্রোমে যে এই যে এক্স ক্রোমোজোম যুক্ত একটা বাচ্চা তৈরি হলো, যেটাকে প্রকাশ করা হলো এক্স ও দ্বারা, অর্থাৎ বামে এক্স ডানে কিছু নাই, শূন্য, এটা হচ্ছে এক্স ও। তাহলে এই যে বাচ্চাটা হবে, এক্স থাকা মানেই হচ্ছে মেয়ে, মেয়ে এক্স থাকা মানেই হচ্ছে মেয়ে, ওয়াই থাকা মানেই হচ্ছে ছেলে বা পুরুষ। তাহলে যেহেতু এখানে একটা এক্স ক্রোমোজোম এসে পড়েছে, এই এক্স ক্রোমোজোমের কারণে এই বাচ্চাটি দেখতে একটি মেয়ের মতো হবে, একটি মেয়ের মতোই হবে, এই বাচ্চাটি দেখতে একটি মেয়ের মতোই হবে। এবং এই এক্স ক্রোমোজোম থাকার কারণে তার ভিতরে ওভারি বা ডিম্বাশয় তৈরি হবে, ওভারি বা ডিম্বাশয় তৈরি হবে, অর্থাৎ একটি ওভারি তৈরি হবে, ডিম্বাশয় তৈরি হবে। কিন্তু এই আরেকটি ক্রোমোজোম না আসার কারণে তার ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে কোনো ডিম থাকবে না, অর্থাৎ কোনো ওভাম থাকবে না, কোনো ওভাম থাকবে না, অর্থাৎ ডিম শূন্য ওভারি থাকবে। এই যে ওভারিটা তৈরি হয়েছে, যে ওভারির ভিতরে কোনো ডিম্বাণু থাকবে না, আর ওভারির ভিতরে যখন কোনো ডিম্বাণু না থাকবে, তখন এইখান থেকে কোনো হরমোন সিক্রেশন হবে না। নারীদের দেহে দুটো হরমোন সিক্রেশন হয়, এক হচ্ছে ইস্ট্রোজেন এবং একটি হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কোনো হরমোনের সিক্রেশন হবে না, কারণ এখানে কোনো ডিম্বাণু নাই। এই ডিম্বাণু থেকেই মূলত এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হয়, এবং এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কারণে নারীদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, মাসিক চক্র হয়, মেনস্ট্রুয়াল সাইকেল হয়, অর্থাৎ মাসিক চক্র হয়। তাহলে এই নারীদের কোনোদিন মাসিক চক্র হবে না, কোনোদিন মাসিক চক্র হবে না, মানে মেনস্ট্রুয়াল সাইকেল হবে না। আর মাসিক চক্র যদি না হয়, তাহলে সে কোনোদিন মা হতে পারবে না, সে কোনোদিন মা হতে পারবে না, সে কোনোদিন মা হতে পারবে না। তাহলে এই হচ্ছে টার্নার সিনড্রোমের বাচ্চা কিভাবে হয়, কি রকম হয়। তাহলে টার্নার সিনড্রোমের যেই বাচ্চাটি হবে তার কি হবে, যেহেতু তার ভিতরে এক্স ক্রোমোজোম থাকবে, এই এক্স ক্রোমোজোমের কারণে এই বাচ্চাটি দেখতে মেয়ের মতো হবে, এবং এক্স ক্রোমোজোম থাকার কারণে তার ভিতরে দুটো ওভারি বা ডিম্বাশয় তৈরি হবে, কিন্তু সেই ওভারি বা ডিম্বাশয়ের ভিতরে কোনো ওভাম থাকবে না, অর্থাৎ কোনো ডিম্বাণু তৈরি হবে না।
আর ডিম্বাণু যদি তৈরি না হয় সেখান থেকে দুটো হরমোন বের হয়, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন কোনো হরমোনই সেখান থেকে উৎপন্ন হবে না বা বের হবে না, যার কারণে তার কোনোদিন মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র হবে না। এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের কারণেই মূলত মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র হয়। আমার ইউটিউব চ্যানেলে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, সেইখানে এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন সম্পর্কে বলা হয়েছে এবং কোন মেকানিজমে মূলত নারীদের দেহে মাসিক চক্র হয় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এই যে একজন নারীর গর্ভে কিভাবে একজন ছেলে সন্তান হয়, কিভাবে মেয়ে সন্তান হয়, এই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। সেখানে একজন নারীর দেহে কিভাবে ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়, এর মেকানিজম একদম ডিটেলস দেওয়া আছে। এখানে তো আমি শর্টলি বললাম, কিন্তু সেখানে একদম ডিটেলস আছে। নারীর দেহে কি কি হরমোন আসে, মাথার থেকে কি কি হরমোন আসে, কোন হরমোনের কারণে তার ডিম্বাণু বড় হয় এবং ডিম্বাণু যখন পরিপক্ক হয় তখন কি হরমোন আসে, কোন হরমোনের কারণে এই ডিম্বাণু ফেটে ফ্যালোপিয়ান টিউবে আসে এবং তখন এই শুক্রাণু এসে এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে এই ডিম্বাণু শুক্রাণুর কিভাবে মিলন হয়, এই সমস্ত বিষয় সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে আমাদের সেই বাচ্চা ছেলে হয় না মেয়ে হয় সেই ভিডিওতে। এবং মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রের ভিতরে একজন নারীর দেহে কিভাবে বাচ্চা হয়, কিভাবে মাসিক চক্র নিয়ন্ত্রণ হয়, মাসিক চক্রের কয়টি ফেজ থাকে, এই সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে। চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেই ভিডিওগুলো দেখলে এই ভিডিওটা দেখতে আরো সুবিধা হবে। তাহলে এই যে টার্নার সিনড্রোমের মেয়েটা হলো এক্স ক্রোমোজোম থাকার কারণে সে মেয়ে হয়ে গেল এবং তার মধ্যে ওভারি তৈরি হলো, কিন্তু সেই ওভারিতে কোনো ডিম্বাণু থাকলো না, অর্থাৎ ডিম্বাণু না থাকার কারণে সেখান থেকে কোনো হরমোন সিক্রেশন হলো না। আর হরমোন সিক্রেশন না হওয়ার কারণে তার কোনোদিন মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র হলো না। আর মাসিক চক্র না হওয়ার কারণে সে কোনোদিনও মা হতে পারলো না। কারণ মা হতে কি লাগে, মা হতে লাগে হচ্ছে ডিম্বাণু, অর্থাৎ ডিম লাগে। আর পুরুষের কি লাগে, শুক্রাণু। মায়ের ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু এই দুটো মিলনের ফলে একটি জাইগোট তৈরি হয় এবং এই জাইগোট থেকেই পরবর্তীতে একটি বাচ্চা তৈরি হয়। যেহেতু এই নারীর ওভারি বা ডিম্বাশয় আছে, কিন্তু ডিম্বাশয়ের মধ্যে কোনো প্রকার ডিম নাই, কোনো প্রকার ডিম নাই, এই ডিম ছাড়া কোনো দিন বাচ্চা হওয়া সম্ভব না। অর্থাৎ নারীর ডিম এবং পুরুষের স্পার্ম, অর্থাৎ নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু, নারীর ওভাম পুরুষের স্পার্ম, এই দুটো যখন একসাথে মিলিত হবে তখনই একটি জাইগোট তৈরি হবে, সেখান থেকে একটি বাচ্চা তৈরি হবে। তাহলে এই যে টার্নার সিনড্রোমের বাচ্চা, এই বাচ্চা কোনোদিন মা হতে পারবে না, এই বাচ্চার কোনোদিন মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রও হবে না। তাহলে এইটা হচ্ছে এই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ তৈরি হওয়ার দ্বিতীয় মেকানিজম বা দ্বিতীয় কারণ। তাহলে তৃতীয় লিঙ্গ তৈরির দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে এই টার্নার সিনড্রোম। তাহলে এইবার আমরা তৃতীয় মেকানিজম সম্পর্কে দেখব যে তিন নাম্বার কোন মেকানিজমের কারণে আবার তৃতীয় লিঙ্গ হতে পারে। তাহলে তৃতীয় লিঙ্গ তৈরি হওয়ার তৃতীয় মেকানিজম, তাহলে এইটা ধরলাম যে একটি বাবার কোষ, এইটা হচ্ছে একটি মায়ের কোষ, এটা হচ্ছে একজন বাবা, এটা হচ্ছে মা। বাবা মানেই ছেলে বা পুরুষ, মা মানেই
মেয়ে বা নারী। তাহলে বাবার প্রতিটা কোষে কি থাকে? একটি এক্স, একটি ওয়াই। মায়ের প্রত্যেকটা কোষে কি থাকে? দুটো এক্স। এইবার বাবার থেকে তৈরি হয় শুক্রাণু, যেখানে দুটো ক্রোমোজোমের মধ্যে একটি ক্রোমোজোম আসে, হয় এক্স আসে নয়তো ওয়াই আসে। আর মায়ের ক্রোমোজোম থেকে, মায়ের কোষ থেকে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়, যেখানে একটি এক্স আসে। এখন এখানে ধরলাম যে মায়ের কোষ থেকে একটি এক্স আসলো, অর্থাৎ এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণু বা ওভাম। কিন্তু এই যে বাবার কোষ থেকে যে এক্স অথবা ওয়াই দুটোর মধ্যে থেকে একটা ক্রোমোজোম আসার কথা এখানে, কিন্তু এই মেকানিজমে কোনো ক্রোমোজোমই আসলো না। অর্থাৎ এই যে শুক্রাণুটা তৈরি হলো, এই শুক্রাণুটা একটা ফাঁপা শুক্রাণু। এটা একটা ফাঁপা শুক্রাণু, এর ভিতরে কোনো ক্রোমোজোম নাই, ক্রোমোজোম বিহীন একটি শুক্রাণু তৈরি হয়ে গেল। তাহলে এবার কি হবে? তাহলে এই যে ক্রোমোজোম বিহীন একটা শুক্রাণু, এই ক্রোমোজোম বিহীন শুক্রাণুর সাথে যখন মায়ের এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে মিলন হবে এবং তখন যেই বাচ্চাটা তৈরি হবে, এই বাচ্চার ভিতরে কি হবে? শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকবে, শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকবে, দ্বিতীয় কোনো ক্রোমোজোম থাকবে না। তাহলে এটাকে লেখা হয় হচ্ছে এক্স ও দ্বারা, অর্থাৎ এটাকে এক্স ও দ্বারা প্রকাশ করা হয়। এইটাও হচ্ছে মূলত ওই যে টার্নার সিনড্রোম, যেটা সেই রকম লক্ষণই থাকবে। তাহলে এইখানেও মূলত একটি ক্রোমোজোমের ক্রাইসিস হয়ে গেল, অর্থাৎ যেখানে শুক্রাণুতে আসার কথা একটি এক্স অথবা একটি ওয়াই ক্রোমোজোম, সেখানে ভুলবশত কোনো কারণে কোনো শুক্রাণুই এখানে আসলো না। তাহলে এই ফাঁপা শুক্রাণুর সাথে যখন মায়ের ডিম্বাণুর সাথে মিলন হয়ে গেল, তখন এই যে বাচ্চা তৈরি হলো, এই বাচ্চার মধ্যে শুধু একটা এক্স ক্রোমোজোমই আসলো, শুধু একটি এক্স ক্রোমোজোমই আসলো। তাহলে এটা এইখানে কি হলো? এইখানে দেখাই সেই মেকানিজমটা। এই মেকানিজমটাই হচ্ছে যে বাবা এবং মায়ের যে সেক্সুয়াল ইন্টারকোর্স হলো, এইখানে যে শুক্রাণুটা বের হলো, এই শুক্রাণুটার ভিতরে কোনো ক্রোমোজোম থাকলো না। অর্থাৎ এইখানে যে শুক্রাণুটা, এই শুক্রাণুটা একটি ফাঁপা শুক্রাণু হলো। আসার কথা ছিল এক্স অথবা ওয়াই, কিন্তু কোনো কারণে ভুলবশত এখানে কোনো ক্রোমোজোমই আসলো না। এই শুক্রাণুটি একটি ফাঁপা শুক্রাণু তৈরি হলো, একটি ফাঁপা, একটি ফাঁকা শুক্রাণু তৈরি হলো, এখানে কোনো ক্রোমোজোম নাই। আর মায়ের থেকে কি আসলো? এক্স ক্রোমোজোম যুক্ত একটি ডিম্বাণু এখানে আসলো, এখান থেকে এখানে আসলো। এবং এই এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সাথে যখন এই ফাঁপা ক্রোমোজোমধারী শুক্রাণুর মিলন হবে, তখন এইখানে শুধু একটি এক্স ক্রোমোজোমই থাকবে এই বাচ্চার ভিতরে। অর্থাৎ এই মিলনের ফলে যে বাচ্চাটি তৈরি হবে, তার ভিতরে শুধু একটা এক্স ক্রোমোজোমই থাকবে এবং এটাকে এক্স ও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে বাচ্চা তৈরি হলো, এই যে মেকানিজম, তৃতীয় নাম্বার মেকানিজম, এই বাচ্চাটা দেখতে কিরকম হবে? এই বাচ্চাটা দেখতেও মূলত, যেহেতু তার ভিতরে এক্স ক্রোমোজোম আছে, এই এক্স ক্রোমোজোম থাকা মানেই তাকে দেখতে মেয়ের মতো হবে, এবং এক্স ক্রোমোজোম থাকা মানেই তার ভিতরে ওভারি বা ডিম্বাশয় তৈরি হবে। কিন্তু সেই ওভারি বা ডিম্বাশয়ের ভিতরে কোনো ডিম্বাণু থাকবে না, কোনো ওভাম থাকবে না। আর ডিম্বাণু থাকবে না বিদায় সেখান থেকে কোনো হরমোন সিক্রেশন হবে না, অর্থাৎ ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন সিক্রেশন হবে না। ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন সিক্রেশন হবে না বিদায়ী তার কোনোদিন মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র হবে না। আর মাসিক চক্র না হলে সে কোনোদিনও মা হতে পারবে না, কারণ মা হতে গেলে কি লাগে? ডিম্বাণু লাগে। মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণুর সাথে মিলনের ফলেই বাচ্চা তৈরি হয়। তাহলে এই যে মেকানিজম, এই মেকানিজমটাতেও যে বাচ্চাটা তৈরি হবে, এক্স ক্রোমোজোমের কারণে সে দেখতে মেয়ের মতো হবে, কিন্তু তার ওভারি থাকবে, সেখানে কোনো ডিম থাকবে না। ডিম না থাকার কারণে তার কোনো দিন সেখান থেকে
হরমোন সিক্রেশন হবে না, হরমোন সিক্রেশন হবে না বিধায় তার কোনোদিন মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, এবং মেনস্ট্রুয়াল সাইকেল না হলে সে কোনোদিনও মা হতে পারবে না। এইটা হচ্ছে তৃতীয় নাম্বার মেকানিজম থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হওয়ার জন্য। তাহলে এবার চতুর্থ নাম্বার মেকানিজম কি? চতুর্থ নাম্বার কি মেকানিজম হতে পারে? চতুর্থ নাম্বারে কি মেকানিজম হতে পারে? চতুর্থ নাম্বারে মেকানিজম হচ্ছে এই যে একটা বাবার কোষ, এটা হচ্ছে একটা মায়ের কোষ। বাবার প্রত্যেকটি কোষে কি থাকে? এক্স এবং ওয়াই। মায়ের প্রত্যেকটা কোষে কি থাকে? এক্স এবং এক্স। এই যে বাবার কোষে এক্স আছে এবং মায়ের কোষেও একটি এক্স আছে, কিন্তু বাবার কোষে একটি ওয়াই আছে, মায়ের কোষে এই ওয়াইটা নাই। এই যে এক্স ওয়াই থাকা মানেই হচ্ছে ছেলে, বিশেষ করে এই ওয়াই ক্রোমোজোম থাকলেই সেটা হচ্ছে ছেলে। আর এক্স এক্স থাকা মানেই হচ্ছে মেয়ে, বিশেষ করে এই এক্স থাকলেই হচ্ছে মেয়ে বাচ্চা। তাহলে এই যে এক্স ওয়াই থাকলেই ছেলে, অর্থাৎ ওয়াই ক্রোমোজোম থাকলেই ছেলে হয়, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের ভিতরে কি এমন বস্তু আছে, কি এমন স্পেশাল জিনিস আছে যার কারণে ওয়াই ক্রোমোজোমের কারণে আমরা ছেলে হই, অর্থাৎ আমাদের ভিতরে পেনিস তৈরি হয়, টেস্টিস তৈরি হয়। এই যে ওয়াই ক্রোমোজোমের কারণে আমাদের ভিতরে কি হয়? পেনিস এবং টেস্টিস তৈরি হয়। তাহলে এই ওয়াই ক্রোমোজোমের ভিতরে আসলে কি আছে? এই ওয়াই ক্রোমোজোমের ভিতরে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স 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 ওয়াই। তাহলে এই যে ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোমের ভিতরে একটি বস্তু থাকে যার নাম হচ্ছে এস আর ওয়াই জিন। এই ওয়াই ক্রোমোজোমের ভিতরে একটি জিন থাকে, জিন যার নাম হচ্ছে এস আর ওয়াই জিন। এই এস আর ওয়াই জিন থাকার কারণে আমাদের ভিতরে পেনিস তৈরি হয়, টেস্টিস তৈরি হয়। এই মেকানিজমে এই যে এস আর ওয়াই ক্রোমোজোম, যেটা ওয়াই ক্রোমোজোমের ভিতরে থাকে, যদি ভুল করে এই এস আর ওয়াই ক্রোমোজোম নারীর এই এক্স ক্রোমোজোমের ভিতরে ঢুকে পড়ে, এই এক্স ক্রোমোজোমের ভিতরে যদি এই এস আর ওয়াই জিন কোনোভাবে ঢুকে পড়ে, এই এস আর ওয়াই জিন যেটা থাকার কথা মূলত এই ওয়াই ক্রোমোজোমের ভিতরে, কিন্তু ভুল করে যদি এস আর ওয়াই জিনটা এই এক্স ক্রোমোজোমের ভিতরে ঢুকে পড়ে, তাহলে এইখানে তৃতীয় লিঙ্গের তৈরি হয়, তাহলে এখানে থার্ড জেন্ডারের তৈরি হয়। কারণ এই যে এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোমের কারণে তার ফিমেল সেক্সুয়াল অর্গান তৈরি হয়, অর্থাৎ নারীর যৌনাঙ্গ তৈরি হয়, ফিমেল সেক্সুয়াল অর্গান তৈরি হয়, ফিমেল সেক্সুয়াল অর্গান তৈরি হয় এই এক্স এর কারণে। এবং এই এক্স ক্রোমোজোমের ভিতরে যে এস আর ওয়াই জিন ঢুকে গেছে, এই এস আর ওয়াই জিনের কারণে তার মধ্যে আবার মেল সেক্সুয়াল অর্গান তৈরি হয়, অর্থাৎ পুরুষের যৌনাঙ্গ তৈরি হয়, মেল সেক্সুয়াল অর্গান তৈরি হয়, অর্থাৎ পুরুষের যৌনাঙ্গ তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে একটা মেকানিজম তৃতীয় লিঙ্গ তৈরি হওয়ার। তাহলে কি হলো এইটাতে, এই মেকানিজমে এক্স এবং এক্স থাকা মানে হচ্ছে মেয়ে, এক্স এবং ওয়াই থাকা মানে হচ্ছে ছেলে বা পুরুষ। বিশেষ করে এক্স ক্রোমোজোম মেয়ের মধ্যেও আছে, পুরুষের মধ্যেও আছে, কিন্তু ওয়াই ক্রোমোজোম, বিশেষ করে ওয়াই ক্রোমোজোম থাকলেই সে পুরুষ, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের ভিতরে এমন কি বস্তু আছে, এমন কি জিনিস আছে যার কারণে আমরা পুরুষ হই। এই ওয়াই ক্রোমোজোমের ভিতরে একটি জিন থাকে যার নাম হচ্ছে এস আর ওয়াই জিন। এই এস আর ওয়াই জিন যদি ভুল করে কোনো কারণে নারীদের এক্স ক্রোমোজোমের ভিতরে ঢুকে পড়ে, তাহলে এক্স ক্রোমোজোমের কারণে তার মেয়ের সেক্সুয়াল অর্গান তৈরি হয়, অর্থাৎ ব্রেস্ট তৈরি হবে, ইউটেরাস তৈরি হবে, ভ্যাজাইনা তৈরি হবে। আর
এস আর ওয়াই জিন যেটা এক্স ক্রোমোজোমের ভিতরে ঢুকে পড়েছে, এই এস আর ওয়াই জিনের কারণে তার মধ্যে আবার মেল সেক্সুয়াল অর্গান তৈরি হবে। অর্থাৎ তার ভিতরে হতে পারে পেনিস, হতে পারে টেস্টিস, এই ধরনের মেল সেক্সুয়াল অর্গান তৈরি হবে। অর্থাৎ এই মেকানিজমে পুরুষের যৌনাঙ্গ থাকবে এবং নারীর যৌনাঙ্গও থাকবে। তাহলে এই বাচ্চাটা হবে পুরুষ এবং নারীর কম্বিনেশন। তাহলে এইটা হচ্ছে আর এক ধরনের মেকানিজম। তাহলে এর ভিতরেও মেল সেক্সুয়াল অর্গান থাকবে এবং ফিমেল সেক্সুয়াল অর্গান থাকবে। মেল সেক্সুয়াল অর্গান অর্থাৎ এক্স এর কারণে, অর্থাৎ এস আর ওয়াই জিনের কারণে তার মধ্যে পুরুষের যৌনাঙ্গ তৈরি হবে এবং এক্স ক্রোমোজোম থাকার কারণে তার মধ্যে নারীদের যৌনাঙ্গ তৈরি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে চতুর্থ নাম্বার মেকানিজম। এছাড়াও আরো বিভিন্ন টাইপস, বিভিন্ন ভ্যারাইটি আছে এই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের। এই তৃতীয় লিঙ্গ আরো বিভিন্ন মেকানিজমে হতে পারে। তবে এই যে চারটা মেকানিজমের কথা বললাম, এই চারটা মেকানিজমই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এবং এই সমস্ত কারণে, এই সমস্ত মেকানিজমের কারণেই মূলত সবচাইতে বেশি থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হয়ে থাকে বা ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ হয়ে থাকে। তাহলে এই হলো মূলত থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ বা অর্ধনারী বা হিজড়া তৈরির মেকানিজম। যে একজন নারীর গর্ভে কিভাবে এই হিজড়া তৈরি হয়। তাহলে অনেকেই বলে যে এই হিজড়া তৈরি হওয়া খারাপ কিছু বা এটা কোনো ভালো লক্ষণ নয়। আসলে এটা কোনো খারাপ কিছু না, এটা কোনো কুলক্ষণ না, বা এটা হলেই যে সেই নারী খারাপ তা না। এইটাও হচ্ছে একটা মেকানিজম। অর্থাৎ এই যে ছেলে বাচ্চা হলো, মেয়ে বাচ্চা হলো, এক্স এবং এক্স এবং এক্স এবং ওয়াইয়ের কম্বিনেশনে, অর্থাৎ পুরুষের এক্স এবং নারীর এক্স মিলিত হয়ে যে ছেলে বাচ্চা হলো একটা মেকানিজম, এবং পুরুষের ওয়াই এবং নারীর এক্স মিলিত হয়ে যে ছেলে বাচ্চা হলো, এইটা যেরকম মেকানিজম, এই তৃতীয় লিঙ্গ হওয়াটাও একটা মেকানিজম বা একটা প্রক্রিয়া, একটা প্রসেস। কিন্তু এইটা একটা ডিফারেন্ট প্রক্রিয়া। মূলত হয় একজন ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা, সেখানে তৃতীয় লিঙ্গ যে তৈরি হলো, এটাও একটা মেকানিজম, একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে মূলত স্বয়ং আল্লাহ তাআলা। এখানে মানুষের কোনো হাত নাই। মানুষ আসলে বুঝবে না যে এই যে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে, এইখানে তার স্পার্মের ভিতরে কোন শুক্রাণু আসবে, অর্থাৎ শুক্রাণুর ভিতরে কোন ক্রোমোজোম আসবে, এখানে কি এক্স ক্রোমোজোম আসবে না ওয়াই ক্রোমোজোম আসবে, এবং এই যে নারীর যে ডিম্বাণু, এই ডিম্বাণুর ভিতরে যে এক্স ক্রোমোজোম আসে থাকে, এটা যে এখানে কোনো ক্রোমোজোমই আসে না এবং আবার দুটো ক্রোমোজোম একসাথে এসে পড়ে, এইটা কোন সময় কোনটা যাবে এইটা আসলে কেউ বলতে পারবে না। এইটা হচ্ছে একটা মেকানিজম, প্রক্রিয়া। এটা স্বয়ং আল্লাহ তাআলাই মূলত এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। এখানে মানুষের কোনো হাত নাই। অর্থাৎ এই যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয় এক্স ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোমের সাথে, পুরুষের এক্স এর সাথে নারীর এক্স এর সাথে, এবং ছেলে বাচ্চা হয় যে পুরুষের এক্স এবং পুরুষের ওয়াই এবং নারীর এক্স ক্রোমোজোমের সাথে। এই যে সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় এই শুক্রাণুর ভিতরে কোন ক্রোমোজোম যাবে, এক্স ক্রোমোজোম যাবে নাকি ওয়াই ক্রোমোজোম যাবে, এইটা কেউ নির্ধারণ করতে পারে না বা এটা কেউ বোঝে না। এটা শনাক্ত করাও সম্ভব না যে সেক্সুয়াল ইন্টারকোর্স যখন করবে তখন তার শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম যদি আসে এবং এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে যে ছেলে বাচ্চা হয়, এবং পুরুষের এক্স ক্রোমোজোমের সাথে নারীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে যে মেয়ে বাচ্চা হয়, এই যে মেকানিজম, এই যে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে একজন পুরুষ, তার যে
শুক্রাণুর সাথে যে এক্স ক্রোমোজোম আসবে না ওয়াই ক্রোমোজোম আসবে, এইটা কারো বলার কোনো উপায় নাই। এইটা মানুষের পক্ষে বলার কোনো ক্ষমতা নাই। এইটাকে নিয়ন্ত্রণ করে মূলত স্বয়ং আমাদের আল্লাহ তাআলা। কাজেই ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এর জন্যে পুরুষও দায়ী না, মহিলাও দায়ী না, অর্থাৎ পুরুষ নারী কেউই দায়ী না। কারণ একজন পুরুষ যদি জানতো যে তার শুক্রাণু যে বের হচ্ছে সেখানে ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু এই মায়ের এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুর সাথে মিলন হইতেছে, এইটা যদি তার ক্ষমতা থাকতো যে আমি তাহলে এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু বের করব না, আমি ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু বের করব, এইটা মানুষের পক্ষে করা সম্ভব না কোনোদিনও। আর এই যে তৃতীয় লিঙ্গ তৈরি হয় মেকানিজম, একটা হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম, একটা হচ্ছে টার্নার সিনড্রোম, আরো দুইটা যে মেকানিজম বললাম, এইখানে যে মায়ের ডিম্বাণুর মধ্যে ক্লাইনফেল্টার সিনড্রোমের মধ্যে দুটি এক্স এসে পড়ে, এইটাও মায়ের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এবং এই যে টার্নার সিনড্রোমে মায়ের যে ডিম্বাণু তৈরি হয় সেখানে যে কোনো এক্সই যায় না, এইটাও মায়ের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এইটাকে নিয়ন্ত্রণ করে মূলত ওই যে উপরে একজন বসে আছে সেই নিয়ন্ত্রণ করে। কাজেই ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এর জন্যও ছেলে এবং মেয়ে কেউ দায়ী নয়। এবং এই যে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ বা থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ যে তৈরি হয় এর জন্যও মা আসলে দায়ী না। মা যদি জানতো যে আমার এই যে ডিম্বাণুটা তৈরি হবে সেখানে যদি এক্স ক্রোমোজোম না যায় তাহলে যে বাচ্চাটা হবে যার মধ্যে কোনো ওভারি বা ডিম্বাশয় থাকবে না, যার কোনোদিন মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, যে কোনোদিন মা হতে পারবে না, এই বিষয়টা যদি মা জানতো যে তার ডিম্বাণু না যাওয়ার কারণে তার বাচ্চার এই সমস্যা হবে, তাহলে কি সে সেটা করতো না। আর যদি মা জানতো যে ক্লাইনফেল্টার সিনড্রোমে অর্থাৎ একটা ডিম্বাণু যাওয়ার কথা সেখানে দুইটা ডিম্বাণু যায়, এইটা যদি মা জানতো যে দুইটা ডিম্বাণু গেলে তার ভিতরে মেল সেক্সুয়াল অর্গান এবং ফিমেল সেক্সুয়াল অর্গান তৈরি হয়ে যাবে, তাহলে কি মা এই কাজটা করতো? কাজেই এই বিষয়গুলো মানুষের হাতে নেই। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে আমাদের এই উপরে যে বসে আছে সেই মহান রাব্বুল আলামিন। কাজেই এই মেকানিজমগুলো সবই এই আল্লাহ নিয়ন্ত্রণ করে, এগুলোর সাথে মানুষের কোনো হাত নাই। কিন্তু আমরা বাচ্চা ধরার পর তারপর হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি, অর্থাৎ কিছু জেনেটিক পরীক্ষা করতে পারি, জিনগত পরীক্ষা করতে পারি যে আমার যে ডিম্বাণু এবং শুক্রাণু মিলন হয়েছে সেখানে যে বাচ্চাটি তৈরি হয়েছে তার ভিতরে কি জিন আছে, তার ভিতরে এক্স ক্রোমোজোম কয়টা আছে, ওয়াই ক্রোমোজোম কয়টা আছে, এই সম্পর্কে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, পরে জানতে পারি। কিন্তু এই হওয়ার আগে কোনো পরীক্ষা নাই, কোনো ইনভেস্টিগেশন নাই যে সেই ইনভেস্টিগেশন করলে দেখা যাবে যে শুক্রাণু এক্স আসবে নাকি ওয়াই আসবে। এবং মায়ের ডিম্বাণু যে থার্ড জেন্ডার হয় সেখানে দুইটা এক্সই যাবে না কোনো এক্সই যাবে না, এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা আজও পর্যন্ত তৈরি হয় নাই। তাহলে এই ছিল মূলত থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ বা অর্ধনারী বা হিজড়া নিয়ে ভিডিও, যে একজন নারীর গর্ভে কিভাবে তৃতীয় লিঙ্গ বা হিজড়ার জন্ম। আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে মনে করেন যে আপনি একটু হলেও উপকৃত হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটি দেখে তারাও একটু উপকৃত হয় এবং তারাও জানতে পারে যে আসলে এই তৃতীয় লিঙ্গর বিজ্ঞানটা কি, এই তৃতীয় লিঙ্গ কিভাবে একজন মায়ের গর্ভে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।